গুড ইভিনিং। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো আছে? হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? ওকে, তো তোদের জোশ, মন, কনসেন্ট্রেশন নিয়ে এইখানে আয়। আজকে এই লেকচারটা দেখ, খুবই খুবই ইন্টারেস্টিং লেকচার। তোদের এখন দেখবি সলিড ফিজিক্সের ধীরে ধীরে সেই মজা পাওয়া স্টার্ট করবে। সলিড ফিজিক্সের মোটামুটি ক্রিস্টাল স্ট্রাকচারের একটা আইডিয়া ক্র্যাক হয়ে গেছে। ওই আইডিয়ার উপর বেস্ট করে আমরা এখন অনেক কিছু শিখবো। চল তাহলে আজকের আমাদের লেকচার স্টার্ট করি। আজকে আমাদের এই লেকচারে কি পড়বো? রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে আলোচনা করব। আমাদের লাস্ট লেকচারে আমরা আলোচনা করছিলাম, তোদের মনে আছে, সিমেট্রি নিয়ে আলোচনা করছিলাম। ডিফাইন কাইন্ড অফ সিমেট্রি দেখছিলাম। ওই ডিফাইন কাইন্ড অফ সিমেট্রির মধ্যে যেমন একটা সবথেকে ইম্পর্টেন্ট সিমেট্রি ছিল ট্রান্সলেশনাল সিমেট্রি, রোটেশনাল সিমেট্রি, তারপরে আমরা বলছি প্লেন সিমেট্রি, ইনভার্সন সিমেট্রি। তো এই যে সিমেট্রি গেল, এর পরবর্তীতে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা রেসিপ্রোকাল ল্যাটিস। তো আজকে আমাদের লেকচার নাম্বার 8 এ কি পড়বো? রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে আলোচনা করব। তাহলে হেডিং দিয়ে সবাই রেসিপ্রোকাল ল্যাটিস, লেকচার নাম্বার 8। লেকচার নাম্বার 8। ওকে, হেডিং কি? রেসিপ্রোকাল ল্যাটিস। তো আজকের টপিক রেসিপ্রোকাল ল্যাটিস। দেখ, সবার মনে একটা তো কোশ্চেন আসতেছে, বলে স্যার হোয়াই রেসিপ্রোকাল ল্যাটিস, এটা কি জিনিস, কেন দরকার পড়লো? সব কোশ্চেনের অ্যান্সার দেবো। তার আগে বল, সবার মন ভালো আছে? শরীর ভালো? শরীর একটু খারাপ? নো প্রবলেম, মন ভালো থাকলেই হবে। যদি মন ভালো না থাকে তবুও লেকচারটা দেখ, মন ভালো হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখি, শরীরের থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মন। তাহলে একটু লিকুইড পান কর, লিকুইড পান করে বসে পড়, খাতা পেন নিয়ে সুন্দর কনসেন্ট্রেশন নিয়ে এইদিকে দেখ, পুরো লেকচারটাই মজাদার লেকচার। ওকে, তো একটু কালারলেস স্মেললেস লিকুইড পান কর, খাতা পেন নিয়ে এইদিকে বসে পড়। তো এখানে আজকে আমরা কি পড়বো? রেসিপ্রোকাল ল্যাটিস। দেখ অ্যাকচুয়ালি কি হয়, রেসিপ্রোকাল ল্যাটিসের ইম্পর্টেন্স কিসের জন্য? রেসিপ্রোকাল নাম থেকে শুনে অলরেডি বুঝতে পারছিস, রেসিপ্রোকাল মানে কি হচ্ছে? উল্টা, তাই তো? রেসিপ্রোকাল তার মানে যদি কি দেওয়া আছে, 2 দেওয়া থাকে, 2 এর রেসিপ্রোকাল কত? 1/2। এটাই তো রেসিপ্রোকাল। তো এই যে রেসিপ্রোকাল, এখানে লেটিসের কি করব? রেসিপ্রোকাল করব। অর্থাৎ কোন একটা লেটিস দেওয়া থাকবে, ওকে, সেই লেটিসটার আমরা রেসিপ্রোকাল লেটিস বলবো। এই যে যে লেটিসটা প্রথমে নর্মাল অবস্থায় আমরা যে এতদিন পড়াশোনা করে আসতেছি, লাস্ট লেকচারগুলো যতদিন লেটিসের কনসেপ্ট আলোচনা করছিলাম, এই রিয়েল ওয়ার্ল্ডের লেটিস নিয়ে আলোচনা করছিলাম, ওদেরকে কি বলি আমরা? ডাইরেক্ট লেটিস বলি। আর এই যে তার যে উল্টাটা করব, তার ইনভার্স করব, তাকে আমরা কি বলি? হচ্ছে রেসিপ্রোকাল লেটিস বলি। তো লেটিসকে আমরা কি ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট লেটিস আর একটা রেসিপ্রোকাল লেটিস। এই রেসিপ্রোকাল লেটিস পড়ার জন্য একটা কনসেপ্ট একটু মাথায় রাখবি, সেটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। তোদের অনেকের মাথায় কোশ্চেন আসতেছে, বলে স্যার আপনি তো ট্রান্সলেশনাল মোশন নট ডাইরেক্ট লেটিসের ক্ষেত্রে করাইছেন, নর্মাল লেটিসের ক্ষেত্রে করাইছেন, এখানে কেন কনসেপ্ট লাগবে? দেখ, হ্যাঁ আমি জানি ট্রান্সলেশন মোশন কখন ইউজ করছি, বা ট্রান্সলেশনাল মোশন তো বলবো না, ট্রান্সলেশনাল সিমেট্রি, টি এর ভ্যালুটা কখন ইউজ করছি মনে করে দিত। এটার কাজ কি ছিল? টি এর ভ্যালু কাজ কি ছিল? n1a প্লাস n2b প্লাস n3 কি হচ্ছে সি। এই যে টি এর ভ্যালুটা কখন কাজ করে, কোথায় কেমন করে কাজ করে মনে করে দেখ একটু। এই ভ্যালুটা কাজ করছিল আমাদের, একটু মনে করে দেখ, যে কোনো একটা স্পেস লেটিসে এক জায়গা থেকে আর একটা লেটিস অবস্থায় যাইতে, অর্থাৎ নতুন কোনো লেটিস স্টার্ট করতে, একটা তোকে ডাইরেক্ট লেটিস দেওয়া আছে, তারপরে নতুন করে কোনো একটা লেটিসকে জেনারেট করার জন্য আমাদের কি লাগে? ট্রান্সলেশনাল সিমেট্রির কনসেপ্ট লাগছিল, এটি এর কনসেপ্ট লাগছিল। ঠিক আছে, মনে আছে? ঠিক তেমনই এই কনসেপ্টের উপর যেমন করে আমাদের কি হচ্ছে ট্রান্সলেশনাল সিমেট্রি দ্বারা নতুন লেটিস জেনারেট করতাম, ঠিক তেমনই আমরা কি করব? আজকে রেসিপ্রোকাল লেটিস পড়বো, এবং রেসিপ্রোকাল লেটিস থেকেও একটা আমরা ফ্যাক্টর দ্বারা কি করব? নতুন রেসিপ্রোকাল লেটিসও জেনারেট করতে পারবো। তো এগুলো সব জিনিস আমাদের কি হচ্ছে? কাজে লাগবে। ওকে, তো অনেকে অনেক কিছু হয়তো বুঝিস নেই, ধীরে ধীরে বুঝতে পাবি। ইন্ট্রোডাকশন তো কেই বা ভালো বোঝে, একটু যখন পড়বি, পড়তে পড়তে গিয়েছে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথা তো লেখ, এভরি ক্রিস্টাল অ্যাসোসিয়েট উইথ টু লেটিস। একটা হচ্ছে ডাইরেক্ট লেটিস, যেটা এতদিন পড়াশোনা করছিলাম, আর একটা হচ্ছে কি থাকবে আমাদের? তার রেসিপ্রোকাল, দ্যাট ইজ রেসিপ্রোকাল লেটিস। তাহলে এভরি ক্রিস্টাল, লেখ সবাই, এভরি ক্রিস্টাল অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট উইথ টু
টাইপস অফ ল্যাটিস। ওকে, 1 নাম্বার ডিরেক্ট ল্যাটিস, ডিরেক্ট ল্যাটিস। আর 2 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস। ওকে, এবার ডিরেক্ট ল্যাটিস নিয়ে তো এতদিন পড়াশোনা করলাম, এবার আজকে এখন থেকে কি করব, রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে পড়াশোনা করব। তো ডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে তোরা ল্যাটিসের প্লেন কেমন মিলার ইন্ডিসেস ইউজ করে কেমন করে প্লেন লেখে সেগুলো আমি শেখাইছি। তো ওর উপর বেস করে, ওই কনসেপ্টের উপর বেস করে আমরা ডিরেক্ট ল্যাটিস থেকে রেসিপ্রোকাল ল্যাটিসে যাব। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে বুঝতেই পারছিস যেটা আমাদের রিয়েল, যে একটা রিয়েল স্পেসে রিয়েল যে ডিরেক্ট ল্যাটিস আছে সেগুলো কনসেপ্টকেই বেস করে কি করব, ওগুলোর উপর বেস করে আমরা কি করতেছি, রেসিপ্রোকাল ল্যাটিস বের করব, রেসিপ্রোকাল ল্যাটিস বানাবো। তো রেসিপ্রোকাল ল্যাটিস বানানোর আগে সবার মনে একটা তো কোশ্চেন আসতেছে, বলে স্যার আমাদের তো ডাইরেক্ট ল্যাটিস যে চলতেছিল ওটাই তো বাস্তবে আছে, তাহলে হঠাৎ করে রেসিপ্রোকাল ল্যাটিস দরকার পড়লো কিসের জন্য? শোন এবার, এই রেসিপ্রোকাল ল্যাটিস একটা একদম পুরো ম্যাথামেটিক্যাল কনস্ট্রাক্টেড কোয়ান্টিটি, তাই তো? এবার বাস্তবে এক্সিস্ট করে না। রেসিপ্রোকাল আমাদের কি হচ্ছে, পড়াশোনা শুরু করতে বা একটা ক্রিস্টালকে চিনতে, ক্রিস্টালের প্রপার্টিজ গুলো বোঝার জন্য আমাদের কি করব, রেসিপ্রোকাল ল্যাটিস ম্যাথামেটিক্যালি কনস্ট্রাক্টেড একটা হচ্ছে টার্ম, ফেনোমেনা, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এটা দরকার কেন পড়লো? অ্যাকচুয়ালি আমরা কোনো ক্রিস্টালকে কেমন করে চিনতে পারি, ওর প্রপার্টিজ গুলো কেমন করে বের করি? তোর কাছে যদি যে কোনো একটা ক্রিস্টাল দেওয়া থাকে, সেই ক্রিস্টালের প্রপার্টি জানার জন্য আমরা কি এক্স রে পাস করাই, ঠিক আছে? এক্স রে পাস করা, ওটার ডিফ্রাকশন করাই, ব্র্যাক্স ডিফ্রাকশন নাম শুনবি, আমরা 2 দিন পরে এটা পড়াশোনাও করব, যারা যারা এখনো পড়িস নাই। তো ব্র্যাক ডিফ্রাকশন আমরা পড়াশোনা করব। তো একটা ক্রিস্টাল দেওয়া থাকলো, সেই ক্রিস্টালের ভিতরে আমরা এক্স রে পাঠায় ওটার সঙ্গে ওটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, ওটার বিভিন্ন প্রপার্টি জানার চেষ্টা করি। এবার প্রপার্টি জানা মানে কি, ওর একটা ক্রিস্টালের প্রপার্টি জানা মানে কি, আমরা যেগুলা ঠিক করছি প্যারামিটার গুলা, যেমন হচ্ছে লেটিস প্যারামিটার এবিসি, আলফা বিটা গামা, ঠিক আছে, ব্রেভিস লেটিসের বিভিন্ন গুলা। তো এই যে প্যারামিটার গুলাকে জানতে লাগবে, অর্থাৎ এদের প্যারালাল প্লেন গুলা কত দূরত্বে আছে, ইকুই স্পেস আছে কি নাই, ঠিক আছে, এদের কেমন স্পেস লেটিস গুলা কেমন স্ট্রাকচার হবে। তো প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানার জন্য আমরা এক্স রে ইউজ করি। এবার এক্স রে যখন ইউজ করি, এই যে লেটিস গুলো কোথায় থাকে, অ্যাটমিক লেভেলে থাকে। অ্যাটমিক লেভেল তার মানে কি হচ্ছে, অ্যাংস্ট্রম লেভেলে। আমরা জানি অ্যাটমিকের রেডিয়াস কেমন হয়, অ্যাংস্ট্রম লেভেলে হয়। তাহলে এগুলো কি হয়, অ্যাংস্ট্রম লেভেলে হয়। অ্যাংস্ট্রম ইন দ্য সেন্স কত হচ্ছে, 10⁻⁻10 মিটার। তাহলে বুঝতেই পারছিস এই যে লেটিসের ভিতরে যেগুলো জিনিস আছে এগুলো কতটা ক্ষুদ্র 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 জিনিস। তো এতটা যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হয়, ওগুলাকে নিয়ে অ্যানালাইসিস করা খুবই খুবই কি হচ্ছে, টাফ হয়ে যায়। অর্থাৎ এই ধরনের 2টা প্লেন আছে, এমন 2টা প্লেন আছে, তাহলে এই লেটিসের প্লেন দুটার মধ্যে এটা কত হবে, ধরে 1 অ্যাংস্ট্রম, ডিস্টেন্স কত হলো 1 অ্যাংস্ট্রম বা 0.5 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 10⁻⁻10 মিটার। এত ছোট স্পেসের ভিতরে যখন আমরা এক্স রে পাঠাচ্ছি, ওগুলাকে নিয়ে পড়াশোনা করা, ওটাকে নিয়ে অ্যানালাইসিস করা, এগুলার গ্রাফ প্লটিং থেকে শুরু করা, যে কোনো ডাটা নিতে কি হয়, খুবই খুবই প্রবলেম হয়। তখন আমরা বুদ্ধি করি, দেখ আমাদের যেহেতু কি আসতেছে এইখানে এই ডিস্টেন্স গুলো এত কম, যে ডিস্টেন্সের জন্য পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, তাহলে একটা কাজ করলেই তো হয়, এটাকে কি করছে, উল্টে দে। উল্টে দে ইন দ্য সেন্স কি করে দিচ্ছে, যেমন অ্যাংস্ট্রমাটারে আছে এটাকে 1/, করে দে, ঠিক আছে? তাহলে এটাকে যদি 1/, করে দে, সেটা যদি রেসিপ্রোকাল নিস, তাহলে 10⁻⁻10 উপরে গেলে -10 উপরে গেলে কত হবে, 10⁻10 মিটার। তাহলে বুঝছিস মিটার ইনভার্স অবভিয়াসলি। তাহলে কি হচ্ছে, যখন রেসিপ্রোকাল করলাম, রেসিপ্রোকাল করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটার পাওয়ার কত বেড়ে গেল। তার মানে এখন আমরা স্কেলটা, আমাদের রেঞ্জটা অনেক বড় হয়ে গেল। এবার স্কেল যদি বড় হয়, রেঞ্জ যদি বড় হয়, ওইটাকে নিয়ে পড়াশোনা করা কি হবে, খুবই খুবই সুবিধাজনক হবে। এইটি রেসিপ্রোকালের দরকার। ওকে, তো রেসিপ্রোকালের দরকার কিসের জন্য পড়লো বুঝছিস, যে আমাদের কি হচ্ছে, ওটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হচ্ছে, রেঞ্জ বেড়ে গেল, ওটাকে নিয়ে স্টাডি করা অনেক অনেক ইজি হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখিস, যে এখানে কিন্তু ইউনিটটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ডাইমেনশনটাও চেঞ্জ হয়ে গেল। নরমালি কি হচ্ছে, এটা হচ্ছে লেন্থের ডাইমেনশন, আর এটা হচ্ছে লেন্থ ইনভার্সের ডাইমেনশন, ঠিক আছে, লেন্থ ইনভার্সের ডাইমেনশন। লেন্থ ইনভার্সের ডাইমেনশন মানে কি, এই যে যখন রেসিপ্রোকাল ল্যাটিস নিয়ে পড়াশোনা করব, রেসিপ্রোকাল ল্যাটিসটা আমাদের এই যে স্পেস আছে, রিয়েল স্পেস আছে, দ্যাট ইজ পজিশন স্পেস আছে, এটা থেকে কি হচ্ছে, শিফট করে মোমেন্টাম স্পেসে চলে যাবে। ওকে, বা ফুরিয়ার স্পেস যেটাকে বলি আমরা। তো আমাদের তখন আর কি থাকবে না, এই রিয়েল স্পেসে না থেকে মোমেন্টাম স্পেসে চলে যাচ্ছে, ফুরিয়ার স্পেসে চলে যাচ্ছে। কেন তোরা বলবি, কারণটা শোন,
যতক্ষণ তোরা অ্যাংস্টমে লিখতেছিলি তখন কি হচ্ছে মিটার, মিটারের ডাইমেনশন কি ছিল ভালো করে বস, ডাইমেনশন কি ছিল লেন্থ, তাহলে লেন্থ মানে কি হচ্ছে পজিশন, তাহলে এই স্পেসটা কি ছিল পজিশন স্পেস ছিল। পজিশন স্পেস মানে কি, যেমন তোকে আমি দেখতে পাচ্ছি তুই বসে আছিস, ঠিক আছে না, তোর মা ওই দিক দিয়ে পাশ দিয়ে হেঁটে গেল, ঠিক আছে, দরজাটা দেখ আছে ওইখানে, তো এগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, চোখ আমাদের সেন্সিটিভ মোমেন্টাম স্পেসে, তাহলে মোমেন্টাম স্পেসে আমরা এদেরকে কি করতে পারি, চিনতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা যখন রেসিপ্রোকাল লেটিস করলাম, রেসিপ্রোকাল লেটিস করার জন্য এটাকে কি করতে উল্টাই দিলাম, উল্টে দেওয়া ছিল মিটার ইনভার্স হলো, মিটার ইনভার্স মানে কি, তাহলে এটা যদি ডাইমেনশনটা দেখিস লেন্থ ইনভার্স, লেন্থ ইনভার্স কিসের ডাইমেনশন, এটা হচ্ছে মোমেন্টাম স্পেসের ডাইমেনশন। তোরা বলবি কেমন করে মোমেন্টাম স্পেসের ডাইমেনশন হয়, বোঝার চেষ্টা করি দেখ। আমরা কি জানি কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা, যেখানে ল্যামডা কি হচ্ছে বল, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের একক কি হচ্ছে মিটার, তাহলে এটা হচ্ছে মিটার, দ্যাট ইজ এটা যদি কে কে এর ইয়া দেখি তাহলে কত হচ্ছে মিটার ইনভার্স, যদিও অবভিয়াসলি 2 পাই এর জন্য রেডিয়ান পার সেকেন্ড ওগুলো আছে, তাহলে এটা যদি রেডিয়ান পার সেকেন্ড এগুলো তো রেডিয়ান পার মিটার ইনভার্স এগুলো তো আছে, তো এটা যদি ডাইমেনশন দেখিস তাহলে কি হচ্ছে লেন্থ ইনভার্স, তাহলে লেন্থ ইনভার্স, তাহলে এটা হচ্ছে কে, যেটাকে বলা হয় প্রপাগেশন কনস্ট্যান্ট, এটাকে কি বলি আমরা প্রপাগেশন, প্রপাগেশন কনস্ট্যান্ট, এটাকে কি বলি আমরা, তাহলে প্রপাগেশন কনস্ট্যান্ট। তাহলে বলবি তোরা প্লাস স্যার তাহলে মোমেন্ট অফ স্পেস কেন বলতেছেন, মোমেন্ট অফ স্পেস না বলে তো হচ্ছে প্রপাগেশন স্পেস বলতে পারতেন। এর কারণ হচ্ছে প্রপাগেশন কোনো ফিজিক্যাল তো আর জিনিস না, ফিজিক্যাল জিনিস কি মোমেন্টাম, তাহলে এই দিকে দেখ, আমরা যদি এই প্রপাগেশনের সাথে এই কে এর সাথে একটা ছোট্ট কনস্ট্যান্ট আমরা মাল্টিপ্লিকেশন করে দেই, এইচ ক্যাট করে দেই, তাহলে এটাই কি দেয়া হচ্ছে মোমেন্টাম। তোরা পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক যারা যারা পড়ছিস তোরা জানিস, বা যারা যারা পড়িস নাই পরবর্তীতে পড়বি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু কে এইচ ক্যাট। ওকে, আমার যেটা ট্যাটু আছে, আমার মাথায় রাখিস একটাই ট্যাটু, সেটা হচ্ছে পি ইকুয়াল টু কে এইচ ক্যাট। ওকে, এটা আমার ফেভারিট ইকুয়েশন, পরবর্তীতে এটা নিয়ে ডিটেলসে পড়াবো যখন কোয়ান্টাম মেকানিক্স বোঝাবো। তাহলে এখান থেকে গেল হচ্ছে পি ইকুয়াল টু তাহলে কে এইচ কাট, তাহলে একটা কনস্ট্যান্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল দেখ, প্রপাগেশন ভেক্টরটা মোমেন্টাম স্পেসে চলে গেল, তাহলে মোমেন্টাম চলে গেল, যেটা হচ্ছে ফিজিক্যাল একটা মিনিং আছে, ফিজিক্যাল জিনিস আছে, তার জন্য আমরা কি বলি এটা কোন স্পেসে চলে গেল, মোমেন্টাম স্পেসে চলে গেল। একটা জিনিস মাথায় রাখবি, এই মোমেন্টাম স্পেসটা আমরা কিন্তু ভিজুয়ালাইজেশন করতে পারি না, আমাদের চোখ সেন্সিটিভ না, আমরা বুঝতে পারি না। ওকে, তো এইটা আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম পড়াবো না তোদের, এটা ডিটেলসে আমি পড়াবো ফুরিয়ার ট্রান্সফর্মে। তো তোদের খালি এতটুক বললাম যে যখনই কি হচ্ছে রেসিপ্রোকাল করবি, রেসিপ্রোকাল করার সঙ্গে সঙ্গে লেন্থ ইনভার্স হয়ে গেল, তার জন্য ওইটা স্পেস চেঞ্জ হয়ে গেল, রিয়েল স্পেস থেকে দ্যাট ইজ পজিশন স্পেস থেকে মোমেন্টাম স্পেসে চলে গেল। হ্যাঁ, তাহলে এই পজিশন স্পেস চেঞ্জ হয়ে মোমেন্টাম স্পেসে চলে যাচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে। এতটুক জায়গা মাথায় ভালো করে প্রবেশ করায় নিস। ওকে, তোরা দেখবি বইয়ে লেখা অনেকে বুঝবি না, আমি তোদের পুরো জিনিসটা বুঝাই দিলাম। আর এটা কেমন করে মোমেন্টাম হলো কি হলো এগুলা ফুরিয়ার ট্রান্সফর্ম যখন পড়বো, ফুরিয়ার ট্রান্সফর্মের ডিটেলসে আমি তোদের বলবো। ওকে, আর তোদের এইখানে আরেকটাও জিনিস বলি, যে এই ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি বা দেখিস না, আমাদের পজিশন স্পেস ছিল ওইখান থেকে ট্রান্সফর্ম করে মোমেন্টাম স্পেস করলাম, দ্যাট ইজ ডাইরেক্ট ল্যাটিস ছিল, ওইখান থেকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস করতেছি, এগুলো দরকার কিন্তু পড়লো, বা আমরা আগে কোথায় ইউজ করছি, দরকারের কারণটা তো বললাম, দরকারের কারণ হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, স্টাডি করতে অসুবিধা হচ্ছিল, তার জন্য স্পেসকেই আমরা শিফট করে দিছি, তাহলে বুঝতে কি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে, এতটুকু তো আমরা বললাম তোদের আমি। ওকে, এবার শোন, এগুলো তোরা কিন্তু আরো অনেক জায়গায় ইউজ করছিস, মনে করে দেখ যে তোরা যখন কি করতিস, যেমন একটা উদাহরণ হিসেবে বলতেছি, রিডবার্গ কনস্ট্যান্ট বের করছিস না, রিডবার্গ কনস্ট্যান্ট যে বামা সিরিজ, প্যাসেন সিরিজ, ঠিক আছে, ব্র্যাকেট সিরিজ, ওগুলো পড়ছিস না, রিডবার্গ কনস্ট্যান্ট যখন বের করছিস দেখছিস ল্যামডার জায়গায় কি লিখতিস, 1/ল্যামডা করে দিতিস, ওটা কি বলতিস ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, তা ল্যামডাই তো ঠিক ছিল, হঠাৎ করে 1/ল্যামডা কেন করলি, ওয়েভ নাম্বার আনলি কিসের জন্য, তরঙ্গ সংখ্যা ল্যামডা বার, মনে করে দেখ, এমন করে পড়তিস না যে 1/ল্যামডাকে কি বলছিস নিউ বার, দ্যাট ইজ এটাকে বলতিস ওয়েভ নাম্বার। ওকে, ওয়েভ নাম্বার, এগুলো কিসের জন্য, অ্যাকচুয়ালি ল্যামডাটা এত ছোট হয়ে যায়, ল্যামডাটার যে ডাটাগুলা পাবি ওইটার ডাটাগুলাকে যদি কোনো স্কেলে পুট করিস, কোনো গ্রাফে পুট করিস, যেটাকে আমরা স্পেকট্রাম বলি, সেই স্পেকট্রামটা এত কাছাকাছি আসবে আমরা বুঝতে পাবো না, তাহলে স্পেকট্রামটাকে বোঝার জন্য আমরা কি করি, 1/ল্যামডা করে নিই, ল্যামডার রেসিপ্রোকাল নিয়ে নিই, তার জন্য ওটাকে কি বলি আমরা ওয়েভ নাম্বার, যাতে গ্রাফটা আমাদের ভালো আসে, যাকে ওইটাকে নিয়ে আমরা স্টাডি করতে সুবিধা হয়, ওইখানেও কিন্তু রেসিপ্রোকালের কনসেপ্টটা ইউজ করছি। ওকে,
তাও এইটুক খালি মনে রাখিস, তোদের জীবনের ক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করতে পারিস। যখনই তোদের কি মনে হবে যে কোনো কিছু কঠিন লাগতেছে, তুই ওটাকে অন্য একটা অ্যাঙ্গেলে দেখার চেষ্টা কর। তোর জীবন যদি মনে হয় খুব কঠিন লাগতেছে, একটু অন্য অ্যাঙ্গেলে ভাবা শুরু কর, ভাল লাগবে জীবনটা। ওকে, তো জীবনকে ভালো লাগার এটা হচ্ছে বুদ্ধি, আলাদা আলাদা অ্যাঙ্গেলে ভাবা শুরু করো। ওকে, কি উঠছে, কথা বুঝছিস? ওকে, তাহলে বুঝতে পারছিস। মানে যেমন বলতেছি, সাপোজ তুই তুই একটা কোনো গ্রামে থাকিস বা কোনো একটা শহরে থাকিস, ওই শহরটা বা ওই গ্রামটায় থাকতে থাকতে তোর ভালো লাগতেছে না, ওটা কি একদিন ড্রোন শট নিস তো, দেখবি ড্রোন শটে তোর গ্রামটা বা তোর শহরটাকে এত সুন্দর লাগতেছে। কি করছিস? জাস্ট পারসেপশন, জাস্ট কি করছিস, স্কেলটা চেঞ্জ করে দিছিস। তো আমরা কি করি পড়াশোনার ক্ষেত্রেও এমন করি, তোদের জীবনের ক্ষেত্রেও ওইটা করতে পারিস। ওকে, যে স্কেল চেঞ্জ করে দে। তো ডাইরেক্ট লেটিসে আমাদের এক্সরে ডিফ্রাকশন করে বা এক্সরে বিভিন্ন কাজ করতে প্রবলেম হচ্ছিল, স্টাডি করতে প্রবলেম হচ্ছিল, আমরা রেসিপ্রকাল করে দিলাম, ওটা স্কেল চেঞ্জ হয়ে যাবে, ওটা এখন বড় ভাবে ইজিলি আমরা তাকাইতে পাবো, ওটাকে নিয়ে আমরা স্টাডি করতে পাবো। ক্লিয়ার? এতটুকু বুঝছিস ইন্ট্রোডাকশন? তো তোদের এই যে 7 মিনিট 10 মিনিট বললাম, এই 10 মিনিট কিন্তু বহুত কিছু ছিল তোদের রেসিপ্রকাল লেটিসের। কে বলবে এমন করে, কে এত সুন্দর করে তোকে বোঝাবে একটা স্পেসিফিক থেকে আর একটা স্পেসে কেমন করে যাচ্ছে? ঠিক আছে, সবকিছু তোদের আমি বোঝাই দিলাম। ওকে, তো এবার শোন, তোদের এই জিনিসটা একটু কি করিয়েছে, ক্রিস্টালের রেসপেক্টে বলি যে আমাদের রেসিপ্রকাল করা কেন দরকার পড়লো। ক্রিস্টালের রেসপেক্টে করলে তোরা আরো জিনিসটা ভালো করে ফিল করতে পারবি। ওকে, সাপোজ তোর কাছে কোনো একটা ডাইরেক্ট লেটিস দেওয়া আছে, ডাইরেক্ট লেটিসটা কেমন দেওয়া আছে, এমন একটা ডাইরেক্ট লেটিস দেওয়া আছে। ওকে, তো তোদের কাছে কি আছে, একটা ডাইরেক্ট লেটিস দেওয়া আছে। ওকে, তো এটা একটা ডাইরেক্ট লেটিস দেওয়া আছে। তো ডাইরেক্ট লেটিসের, ওকে, সাপোজ এটা এ দিলাম, বি দিলাম, সি দিলাম লেটিস প্যারামিটার। তাহলে এই প্লেনটার নাম কি হবে? তোরা মিলার ইন্ডেক্সেস এর সাহায্যে বল, প্লেনের নাম লেখা শেখাইছি তোদের। এই প্লেনটার নাম কি হবে? দেখ, এটা যে তোর অরিজিন, এটা কি হচ্ছে, এটা এই জিনিসটা না, এটা যদি কিউ পাই এটা জিনিস, তাহলে এ বরাবর কত গেছিস? 1 গেছিস। ওয়াই আর যেটা যাস নাই তাহলে কত হবে? 0 0। কারণটা ওয়াই আর যেটার কি আছে, প্যারালাল, দ্যাট ইজ ইনফাইনিট আছে, 1/∞0 1/∞0। তাহলে এটা কি হচ্ছে 1 0 0 প্লেন, তাই তো? এবার এই যে 1 0 0 প্লেনটা আছে, ভালো করে শোন, এটা প্লেনের নাম কি গেল হচ্ছে 1 0 0 প্লেন গেল। ওকে, এবার দেখ 1 0 0 প্লেন, তোকে বললাম এটার কি কর হচ্ছে, এটার অর্ধেক কর। ঠিক আছে, এটা যদি অর্ধেক করি কোথায় পাবো দেখ তো। ওকে, এটার অর্ধেক নিয়ে স্টাডি করলাম, এটার আর একটু স্পেসিং কমাইতেছে, অর্ধেক নিয়ে স্টাডি করতে চাই। তাহলে অর্ধেক করলে কত পাবি? এটার অর্ধেক মানে উল্টে দিবি। তাহলে ইন্টারসেপ্ট গুলো কত ছিল? 1 ইনফাইনিট ইনফাইনিট, সাপোজ 2 তে ইন্টারসেপ্ট আছে, আমি চাই 2 ইনফাইনিট ইন্টারসেপ্ট হোক, তাহলে কত হবে? 1/2। তাহলে মিলার ইন্ডিসেস কি হতে হবে? 1/2। তাহলে এটা এটা ধরে একটা প্লেন চাই আমি, তাহলে এই প্লেনটার অর্ধেক কোনটা? এখানে অর্ধেক, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। এটা তার অর্ধেক। সাপোজ এই প্লেনটাকে নিয়ে স্টাডি করতে চাইস, তাহলে এই প্লেনটাকে নিয়ে যদি স্টাডি করিস, এটা তার অর্ধেক হচ্ছে না? এখানে কোথায় কাট করছে? এর এর A/2 তে কাট করছে। তাহলে এই প্লেনটার নাম কত হবে তখন?
2 0 0, যেটা অবভিয়াসলি এটার প্যারালাল প্লেন। কেমন করে বুঝবো? এটা থেকে 2 কমন নে কত আসবে? 1 0 0, তাহলে এটার প্যারালাল প্লেনেই আছে, ঠিক আছে না? তো এবার দেখ এদের মধ্যে স্পেসিং কি হচ্ছে, কমে গেল। তুই যদি এটা আরো অর্ধেক করিস, আরো অর্ধেক করলে কত আসবে? একটু আর অর্ধেক করে নে, তাহলে আর অর্ধেক করলে বুঝতে পারবি যে কি হইতেছে ব্যাপারটা। এবার ধরেন আর একটু অর্ধেক কর। আচ্ছা, তাহলে এটা গেল আরেকটা প্লেন। তাহলে এই প্লেনটার নাম কত গেল? আরো অর্ধেক হলো, কারণটা a/4 কাট করছে, তাহলে কত হচ্ছে? 4 0 0। ওকে, এটাও কি হচ্ছে দেখো, এরই প্যারালাল, কারণটা 4 কমন নে 1 0 0 আসবে, তাহলে দ্যাট ইজ প্যারালাল প্লেন। তো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছিস, যদি আমরা এটাকে 1 হিসেবে কনসিডার করি, অর্ধেক করলে এইখানে আসতেছে, তার অর্ধেক করলে এইখানে আসতেছে, তার অর্ধেক করলে আরো আসতেছে, তাহলে এতে স্পেসিং কি হচ্ছে? ছোট হতেই যাচ্ছে, ছোট হতেই যাচ্ছে। যত স্পেসিং কি হচ্ছে স্মল হবে, তত আমাদেরকে হচ্ছে পড়াশোনা করতে, স্টাডি করতে, ওদের প্রপার্টিস গুলাকে জানতে কি হচ্ছে প্রবলেম হবে, যেটা আমরা চাই না। ওকে, তাহলে এই চাই না করার জন্যই আমরা কি করি হচ্ছে উল্টায় দেই। মাথায় রেখিস, উল্টাবি কখন? ভালো করে শোন, উল্টাবি কখন? যখন জিনিসটা ছোট, তাহলে কিন্তু ছোট জিনিসের উল্টাটা বড় হয়। মানে তোর কাছে যদি এটা অ্যাটমিক লেভেলে না হইতো, ঠিক আছে, ভালো করে শোন, মানে অ্যাটমিক লেভেলে না হইতো, ধরে নে তোর লেন্থে থাকতো মিটার এককে আছে, সাপোজ কথার কথা তোর ছিল হচ্ছে ডিস্টেন্সটাই এমন ছিল, দুইটা প্লেনের মধ্যে স্পেসিং ছিল তোর হচ্ছে ধরে নে, কথার কথা বলতেছি, 10 মিটার, 10 মিটার ছিল। তাহলে 10 মিটারের যদি রেসিপ্রোকাল করতিস, রেসিপ্রোকাল করতে আসতো 1/10, মানে 0.1 সেন্টিমিটার, সরি, এত মিটার। তাহলে এইটা কি হইতো? আরো ছোট হইতো। তাহলে বড় জিনিসের কোনোদিন রেসিপ্রোকাল করি না, মানে বোঝার জন্য আমি এই ক্ষেত্রে বলতেছি, যেহেতু আমাদের খুব ছোট জিনিস অ্যাংস্ট্রম অর্ডারে ছিল, দ্যাট ইজ -10 মিটার ছিল, তার জন্য এটার যখন রেসিপ্রোকাল করলাম, এটা রেসিপ্রোকাল কত হলো? 10⁻10 মিটার গেল। বুঝছিস কথাটা? ওকে, তো আমাদের মাথায় রাখিস রেসিপ্রোকাল তখনই হবে যখন জিনিসটা খুব, মানে তখনই করা সুবিধাজনক হবে যখন হচ্ছে জিনিসটা ছোট, তাহলে ওর রেসিপ্রোকাল করলে আমরা ইজিলি বুঝতে পাবো। আবার খুব বড় জিনিসের রেসিপ্রোকাল করে কি করবে? ওকে, কারণটা ওইটা তো এমনিই বোঝা যাচ্ছে। তো আমাদের এইখানে অ্যাটম নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে অ্যাটমের ক্ষেত্রে এটা হবে। তাহলে 1/8 যদি দেখতে চাই, তাহলে ওটা কি হবে? আরো স্মল হবে, ওটাকে নিয়ে পড়াশোনা কি হবে? আরো খুব ডেঞ্জার হয়ে যাবে। তো তার বদলে তোরা কি করে নে, রেসিপ্রোকাল দিয়ে নে, রেসিপ্রোকাল দিলে তোর কি অনেক অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো এবার কি করব, ধীরে ধীরে একটা ডাইরেক্ট ল্যাটিস দেওয়া থাকলে সেই ডাইরেক্ট ল্যাটিস থেকে কিভাবে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ক্রিয়েট করতে পারি, আমরা একবার বোঝার চেষ্টা করি, একটা ছবি, একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। খালি এতটুক তো মাথায় রাখিস তোরা, রেসিপ্রোকাল ল্যাটিস মোমেন্টাম স্পেসের জিনিস। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে? এটুকু বুঝছিস? কারো বুঝতে অসুবিধা থাকলে বলিস আমাকে। ধরে রাখ, ডিরেক্ট ল্যাটিস পয়েন্টস আর arranged, direct lattice point is arranged in position space, position space. Okay, in reciprocal lattice points are arranged in arranged in ঠিক আছে, in momentum space, arranged in momentum space। এটা তো বোঝাইলাম একটু আগে, তোদের বুঝছিস?
আর মনে রাখার জন্য কি করবি, কে ইকুয়াল টু 2π/λ, এটা লিখে দিলাম। তাহলে ইনডিরেক্ট ল্যাটিসের ক্ষেত্রে যদি দেখি ডাইমেনশন কি থাকে, হচ্ছে লেন্থে থাকে। তাহলে ডাইমেনশন অফ ডিরেক্ট ল্যাটিস ভেক্টর is length, ডাইমেনশন অফ লেন্থ, ঠিক আছে। আর হচ্ছে ডাইমেনশন অফ রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর is length inverse, dimension of length inverse, ওকে। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিসের দরকার বলে কারণ এটা পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে লিখি নিট অফ রেসিপ্রোকাল ল্যাটিস। দেখ রেসিপ্রোকাল ল্যাটিসের দরকার বললো কেন, দরকারগুলো বুঝছিস তো, আমি সবকিছু বলে দিছি, ওকে। ইফ উই talk about plane, okay, ধরি না 400 এই প্লেনটা। আর প্লেন লেখার সময় একটা জিনিস ভালো করে খেয়াল রাখবি, আমি বারবার বলি তোদেরকে, কোনোদিনও কি করবি না হচ্ছে কমা দিবি না, ওকে। প্লেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবি, কখন ফার্স্ট ব্র্যাকেট কখন থার্ড ব্র্যাকেট কি ক্ষেত্রে এগুলা তো বলছি, ডিরেকশনের জন্য থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কি তোদের এগুলা মাথায় রাখিস, কিন্তু গন্ডগোল করিস না। প্লেন যখন লিখবি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবি HKL, এটা হচ্ছে প্লেন, কমা দিবি না মাঝখানে। যখন ডিরেকশন লিখবি ডিরেকশনের জন্য কি করবি হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করবি। আর যখন কি করবি হচ্ছে ফ্যামিলি লিখবি, ফ্যামিলির সময় এটা ইউজ করবি, বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবি, ওকে। ফ্যামিলি অফ প্লেন যখন আলোচনা করবি, এটা ফ্যামিলি অফ প্লেন, এটা হচ্ছে ডিরেকশন, এটা হচ্ছে প্লেন। আর একটার ক্ষেত্রেও কিন্তু কি দিবি না হচ্ছে কমা দিবি না মাঝে, সলিস্টেড লেখার সময় সাবধান। তাহলে এর থেকে যদি আরো একটা ছোট প্লেন নিতাম, ধরি এইদিকে আরেকটা প্লেন নিতাম, তাহলে এর পরের প্লেনটা কত হবে, তার যদি আরো অর্ধেক নেই নি, তাহলে 80 হয়ে যাবে, এন্ড 800 এই প্লেনটা হবে, ঠিক আছে। ইন সিম্পল কিউবিক, দেন it is very difficult, okay, difficult to characteristics, okay, due to small spacing, okay, but okay, যদি রেসিপ্রোকাল করি ইন রেসিপ্রোকাল ল্যাটিস, রেসিপ্রোকাল ল্যাটিসের ক্ষেত্রে তোদের কোথাও দেখতে দেখতে কিছু অসুবিধা হলে বলিস, হ্যাঁ। একটু স্মাইল দিয়ে দে, এমন করে দেখিস কেন, স্মাইল দে। এত কিছু বোঝাইলাম, যেগুলো বোঝাইলাম ওগুলোই তো জাস্ট লিখতেছি, তো একটা স্মাইল হবে না নাকি? হবে, অবশ্যই স্মাইল দে, ওকে। তোকেই বলতেছি, টুর টুর করে এইদিকে ওইদিকে কাকে দেখতেছিস, তোর কথাই বলতেছি, তোকে স্মাইল দিতে বলতেছি, দেখ একটু স্মাইল দে, ওকে। বাট ইন রেসিপ্রোকাল ল্যাটিস
we define, okay, vector in normal direction। এই লাইনটা এখনো বুঝিস নাই না নর্মাল ডিরেকশন, কারণটা আমি বোঝাইনি, একটু পরেই বোঝাচ্ছি। যখন আমি প্রসেস শেখাবো যে একটা ডাইরেক্ট লেটিস থেকে কেমন করে রেসিপ্রোকাল লেটিস হয়, তখন তোকে এটা জিনিস বলতেছি। ওকে, নর্মাল ডিরেকশন অফ প্লেন, ওকে, তখন এটা কিন্তু বোঝাবো একটু পরে, দ্বারা প্লেন অ্যান্ড ম্যাগনিটিউড is magnitude is reciprocal reciprocal, okay, of interplanar, reciprocal of interplanar spacing। s কেমন করে থাকবে শোন, তাহলে দুইটা যদি প্লেনের মধ্যে ডিসটেন্স যদি DH/KL হয়, ওকে, তাহলে দুইটা প্লেনের মধ্যে ডিসটেন্স যদি আমরা কি নেই, DH/KL নেই, সাপোজ যে কোনো দুইটা প্লেন, আমি একটা ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা হচ্ছে দুইটা প্লেনের মধ্যে ডিসটেন্স, বা এটার থেকে এটার ডিসটেন্স নেই, তাহলে হচ্ছে DH/KL, বা এটা আর এটার মধ্যে যেটা লেখছ, তাহলে এটার ইনভার্স কত হবে 1/DH/KL। ওকে, তাহলে কত হবে s 1/DH/KL ইনটু নর্মাল ডিরেকশন। ঠিক আছে, ওই যে প্লেনটা থাকবে তার হচ্ছে নর্মাল ডিরেকশন থাকবে, এন কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন বা নর্মাল ডিরেকশন অফ দা প্লেন। তাহলে এটার একটা নাম দেই, এটার নাম দেই আমরা হচ্ছে সিগমা HKL। ওকে, তাহলে এটার যদি ম্যাগনিটিউড দেখিস, তাহলে ম্যাগনিটিউড কত হবে, তাহলে ম্যাগনিটিউড যদি দেখি সিগমা HKL ইকুয়াল টু 1/DH/KL। আর এটা তো ইউনিট নরমাল ভেক্টর, ইউনিট নরমাল ভেক্টরের মান কত হয় 1, তাহলে সুতরাং সিগমা HKL ইকুয়াল টু কত 1/DH/KL, where n cap is the unit normal vector, নর্মাল মানেই পারপেন্ডিকুলার না, টু দা প্লেন। তাহলে যে প্লেনটার রেসিপ্রোকাল করতে চাইস ওই প্লেনটার সাথে কি করতে লাগবে, পারপেন্ডিকুলার একটা কি করতে লাগবে হচ্ছে ডিরেকশন নিতে লাগবে, ওই ডিরেকশনে ওই দুইটা প্লেনের ভিতরে যে স্পেসিং আছে তার রিভার্স বা রেসিপ্রোকাল যে লেন্থ আসবে সেই লেন্থের দূরত্বে একটা কি করব, নতুন প্লেনটা আট করে রেসিপ্রোকাল ল্যাটিস ক্রিয়েট করব। ওকে, বুঝছিস? তো মাথায় রেখে সেটা, তো যখনই উল্টে দেবো অ্যাংস্ট্রমের উল্টে যাবে, তার মানে অনেক বড় লার্জ নাম্বার হবে, লার্জ নাম্বার নিয়ে পড়াশোনা করা অবভিয়াসলি কি হবে হচ্ছে ইজি হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে মেন কারণ ছিল, এক্সামে আসলে লিখে দেবে। তাহলে therefore sigma HKL is a large value, okay, then we can characterized, okay, easily। আর এখানে কয়টা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রাখিস, যে ডিরেক্ট ল্যাটিস পজিশন স্পেসে থাকে, তাই তো, ডিরেক্ট ল্যাটিস পজিশন স্পেসকে ডিনোট করে, একটু আগে বোঝাইলাম তোদের,
পজিশন স্পেসকে ডিনোট করে, আর পজিশন স্পেস অলওয়েজ কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তাই তো পজিশন mgh, তাহলে হচ্ছে এটা কাকে রিপ্রেজেন্ট করবে? পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। এবার দেখ রেসিপ্রোকাল ল্যাটিস, রেসিপ্রোকাল ল্যাটিস কি হচ্ছে? মোমেন্টাম স্পেসকে ডিনোট করে, মোমেন্টাম স্পেসকে ডিনোট করে, তাহলে মোমেন্টাম স্পেস যাকে ডিনোট করবে সেটা কাইনেটিক এনার্জি কে রিপ্রেজেন্ট করবে। কারণটা কি? আমরা জানি কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু কত হয়, কাইনেটিক এনার্জি কি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কত এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত 2m, তাহলে এম ভি মানে হচ্ছে পি, তাহলে এটা কত হচ্ছে পি স্কোয়ার বাই কত হচ্ছে 2m, ঠিক আছে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে পি স্কোয়ার বাই 2m। তো এটা মোমেন্টাম স্পেস যদি রিপ্রেজেন্ট করে, পি মোমেন্টাম কার সঙ্গে রিলেটেড? কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেটেড, তাহলে এটা কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? দেখ এইটুকু লিখে নে, কোথাও কোনো একটুটা প্রবলেম থাকলে সেটা আমাকে বলতে পারিস, কিচ্ছু যদি প্রবলেম থাকলে বলতে পারিস, ওকে? বল কিছু প্রবলেম থাকলে বল বল বল। ওকে, এইবার বোঝার চেষ্টা করি একে রেসিপ্রোকাল ল্যাটিস বলি কেন, রেসিপ্রোকাল কথাটা আসলো কিসের জন্য? রেসিপ্রোকাল তো বলতে বুঝতেই পারছিস উল্টে হয়, তার জন্য রেসিপ্রোকাল না, তো রেসিপ্রোকালটা বোঝার চেষ্টা করি। দেখ যে কোনো সিস্টেমের ক্ষেত্রে টোটাল এনার্জি কি থাকে? কনজার্ভ থাকে, তাই তো? এবার উই হ্যাভ টোটাল এনার্জি রিমাইন কনজার্ভ ফর ল্যাটিস অলসো, ল্যাটিস অলসো, that is total energy equal to kinetic energy plus potential energy, kinetic energy plus potential energy, okay? তো যেহেতু স্পেসিং কমতেছে, ভালো করে দেখ, স্পেসিং কমতেছে মানে ডিস্টেন্স কমতেছে, তাহলে mgh দ্যাট ইজ পজিশন কমতেছে মানে পোটেনশিয়াল এনার্জিও কমতে থাকবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতেছে, এই টোটাল এনার্জি ইকুয়াল টু কি আছে? কনজার্ভ, দ্যাট ইজ কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট। এটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে পোটেনশিয়াল এনার্জি যদি কমে কাইনেটিক এনার্জি কি করতে লাগবে? ইনক্রিজ করতে লাগবে, তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতেছে, তাহলে যখনই পোটেনশিয়াল এনার্জি স্পেসিং কমতেছে কাইনেটিক এনার্জি কমতেছে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতেছে। তো এই যে রেসিপ্রোকালিটিটা দেখাচ্ছে তার জন্য এখান থেকে নাম আসলো রেসিপ্রোকাল ল্যাটিস আসলো, ওকে? তাহলে মাথায় রাখিস যে রেসিপ্রোকাল ল্যাটিস পাই কেমন করে, কোন ডিরেক্ট ল্যাটিসকে, এটা তো বুঝছিস আশা করি। এবার বলতেছি রেসিপ্রোকাল ল্যাটিস পাই কেমন করে, কোন ডিরেক্ট ল্যাটিসের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস পাই। ফুরিয়ার ট্রান্সফর্মের তাহলে ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস আছে হচ্ছে এইখানে, ওকে? তাহলে এটা একটা গেল। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে, যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডিরেক্ট ল্যাটিস, ওকে, এস রেসিপ্রোকাল
ল্যাটিস, ঠিক আছে বুঝছিস এইটুক। ফুরিয়ার ট্রান্সফর্ম কে কে পড়ছিস? হ্যাঁ না বল কিছু পড়ছিস ফুরিয়ার ট্রান্সফর্ম? কিছু তো বল, হ্যাঁ না কেউ বল। এবার শোন, আমরা জানি যে কোনো যদি ক্রিস্টাল থাকে তার যে লেটিস গুলো আছে, লেটিস গুলো বেসিক্যালি পিরিয়ডিক হয়। তো যে কোনো জিনিস যদি পিরিয়ডিক হয়, ঠিক আছে, তাহলে ওইটার কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করা সোজা হবে। আমরা জানি ফুরিয়ার সিরিজ তো পড়ছিস। ফুরিয়ার সিরিজ কাদের ফুরিয়ার সিরিজ করে? এমন কিছু ফাংশন যে ফাংশন গুলা পিরিয়ডিক ফাংশন হয়, ঠিক আছে, স্পিচ ওয়াইজ কন্টিনিউয়াস হয়, একটু পর পর রিপিট হয়, ঠিক আছে। তো ওই যে ফাংশন গুলা যেগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন, তাদেরই তো ফুরিয়ার সিরিজ করা পসিবল হয়। ওকে, তার জন্য যে কোনো ফাংশনকে আমরা স্ট্রেট লাইন, প্যারাবোলা সবকিছুকে কি করতে লাগি, সাইন বা কোসাইন দিয়ে লিখতে পারি। অর্থাৎ ফুরিয়ার সিরিজে দেখছি পিরিয়ডিটিসিটি থাকলে বা পিরিয়ডিক ফাংশন হলে ফুরিয়ার সিরিজ করা পসিবল। ঠিক তেমনি পিরিয়ডিক ফুরিয়ার ট্রান্সফর্মও পসিবল যদি ফাংশনগুলো কি হচ্ছে পিরিয়ডিক হয়। আর আমরা দেখলাম যে কোনো লেটিসের ক্ষেত্রে ডিরেক্ট লেটিসের লেটিস স্ট্রাকচারগুলা সেগুলা কি হচ্ছে পিরিয়ডিক হয়, ঠিক আছে। তাহলে পিরিয়ডিকের ফুরিয়ার ট্রান্সফর্ম ইজিলি পসিবল, তার জন্য ওটার কি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম পসিবল, দ্যাট ইজ আমাদের রেসিপ্রোকাল ল্যাটিস বানানো পসিবল, है ना। ওকে, তাহলে লাগ এভরি প্রপার্টিজ অফ ক্রিস্টাল, এভরি প্রপার্টিজ অফ ক্রিস্টাল, ওকে, is every properties of crystal is periodic, so it is easy to characterize, okay, characterize in reciprocal lattice, okay। এবার আমি তোদের আজকে ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের রেসিপ্রোকাল ল্যাটিসের সবগুলো পয়েন্ট বলতেছি, এগুলো দিয়ে কেমন করে কি কাজ করবো আমি শেখাচ্ছি ধীরে ধীরে, ওকে। তো আমি একটা কথা বলছিলাম, যদি আমাদের একটা ডিরেক্ট লেটিসের একটা লেটিস দেওয়া আছে, সেখান থেকে নতুন একটা লেটিস ডিরেক্ট লেটিস জেনারেট করতে লাগে, তাহলে আমরা কি করবো হচ্ছে ট্রান্সলেশন সিমেট্রি ইউজ করবো, টি, ওকে। ইউজ করবো কি করবো না সেটা হেল্প কিসের নেব, অবভিয়াসলি লেটিস প্যারামিটার এবিসি এর হেল্প নেব। ঠিক তেমনি রেসিপ্রোকালের ক্ষেত্রে আমরা একটা প্যারামিটার পাবো যেটাকে জি দিয়ে আমরা ডিনোট করি, ওকে। তাহলে দেখ, ইফ, কথাগুলো লিখে দিতেছি, ইফ এ বি অ্যান্ড সি, ওকে, আর প্রিমিটিভ, প্রিমিটিভ মানে তো মনে আছে না তোদের, প্রিমিটিভ ভেক্টর, দেন, ওকে, দেন টি ইকুয়াল টু, ওই এর আগের দিন যখন তোদের ট্রান্সলেশন সিমেট্রি বোঝাচ্ছি, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় জেনারেট করতে পারছিস, শিখতে পারছিস সবকিছু, তোরা তো নিজেরাই করতেছিলি না এক্সাম্পল গুলা, তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথাই না, ওকে। ইকুয়াল টু এন ওয়ান এ, এন টু বি, এন থ্রি সি, ওকে, is translation, okay, vector in direct lattice using this we can generate new lattice in position space,
পজিশন স্পেস। ওকে, ঠিক সিমিলারলি আমরা কি করতে পারি? যদি এমন হয়, সিমিলারলি এমন যে প্রিমিটিভ ভেক্টর গুলা রেসিপ্রোকাল ল্যাটিসই হয়, প্রিমিটিভ ভেক্টর গুলোর নাম সাপোজ দিলাম হচ্ছে এ স্টার, বি স্টার, সি স্টার, এগুলো এমন করে লিখি রেসিপ্রোকাল ল্যাটিসে প্রাইম বা স্টার দিয়ে লিখি। হ্যাঁ, তাহলে যদি আমি স্টার দিয়ে লিখি, তাহলে ইফ সিমিলারলি ইফ এ স্টার, বি স্টার এন্ড সি স্টার এমন করে যদি লিখি, ঠিক আছে, আর এগুলা যদি আমরা প্রিমিটিভ দিয়ে লিখি, আর প্রিমিটিভ vector in reciprocal lattice, primitive vector are in reciprocal lattice, then reciprocal, ঠিক আছে, lattice vector, then reciprocal lattice vector g equal to h, ঠিক আছে, a star a plus h k, তারপর হচ্ছে b star b l, এটা দিয়ে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে জি ভেক্টরটা আছে, এই ভেক্টরটা দ্বারা আমরা রেসিপ্রোকাল অর্থাৎ মোমেন্টাম স্পেসে নিউ কাইন্ড অফ রেসিপ্রোকাল ল্যাটিস জেনারেট করতে পারি। ওকে, দ্যাট ইজ ইউজিং দিস we can generate new lattice in momentum space, এটা মোমেন্টাম স্পেসে, অর্থাৎ টি এর কাজ আমাদের ডিরেক্ট স্পেসে যা কাজ, আর রেসিপ্রোকাল ল্যাটিস মোমেন্টাম স্পেসে কি হচ্ছে সেটারই কাজ জি করে। এবার শোন, এটার একটা কন্ডিশন বের করি, সুন্দর একটা কন্ডিশন। হ্যাঁ, তো কন্ডিশন গুলা কি হবে, একটু দাঁড়া, তোরা লিকুইড পান করে নে। হ্যাঁ, একটু মার্কারের লিকুইড পানের দরকার আছে, তো একে একটু লিকুইড পান করি করাই। তোরা যারা যারা লিকুইড পান করবি একটু সাবধান, বেশি করে লিকুইড পান করিস, কম সম করিস না। হ্যাঁ, লিকুইড যত বেশি পান করবি অত ভালো, তাই লিকুইড পান বাড়ায় দে। তবে লিকুইডটা সেটা যেন কি হয়, কালারলেস স্মেললেস হয়। কেউ আবার কালার যুক্ত স্মেল যুক্ত লিকুইড পান করা শুরু করিস না। ওকে, সাবধান। বুঝতে পাইতেছিস, তোদের যারা যারা এখন দেখতেছিস ভিডিওটা, কোথাও বুঝতে প্রবলেম হইতেছে এখন অব্দি যেগুলা বললাম, রেসিপ্রোকাল ল্যাটিস এমন সহজ করে কে পড়াবে বলতো? আমি তো ওদের পড়াইতেছি, মজা লাগতেছে,
সবকিছু আজকে ক্লিয়ার হইতেছে? হবে, আমি তোদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবকিছুই তোদের কি হবে, ক্লিয়ার হবে। তাহলে দেখ, নতুন পয়েন্ট, এই যে আমাদের এ স্টার বি স্টার সি স্টার, এই যে প্রিমিটিভ ভেক্টর ইন রেসিপ্রোকাল ল্যাটিস, এগুলা আমাদের প্রিমিটিভ ভেক্টর এ বি সি ইন রিয়েল স্পেসে যেগুলো আছে, এগুলা যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে কি এমন হবে, এদের কন্ডিশনটা বোঝার চেষ্টা কর। দিস এ স্টার বি স্টার and C star, okay, are primitive vector in reciprocal lattice corresponding A, B and C. Primitive vector in direct lattice, okay, if কন্ডিশনটা এমন হয় a টু দি পাওয়ার I G ডট টি, দুইটাই তো ভেক্টর, ডট প্রোডাক্ট জি ডট টি ইকুয়াল টু কত হয়েছে, 1 হয়। এটা 1 কেন হবে বোঝার চেষ্টা কর, হ্যাঁ না? তোদের আমি দুই ভাবে বোঝাই। এটা 1 হওয়ার কারণ কি হচ্ছে, তোরা যদি সাপোজ কথার কথা তোর কাছে আছে 4 এবং 4 এর রেসিপ্রোকাল, এই দুটো ডট করিস, 4 and 4 এর রেসিপ্রোকাল, দ্যাট ইজ 1/4, তাহলে 4 কেটে গেল, কত অ্যান্সার পড়ে থাকবে, 1 পড়ে থাকবে না? ঠিক তেমনি জি আর টি, ভালো করে দেখ, জি আর টি একে আর অপরের তো রেসিপ্রোকাল না, টি যেটা ডিরেক্ট স্পেসে কাজ করতেছে ওইটাই জি রেসিপ্রোকালে কাজ করতেছে, তাহলে জি আর টি কি আছে, জি আর টি কিসে আছে, রেসিপ্রোকালে আছে, তাহলে এটা কি দিবে, 1 দিবে। তোরা অনেকের মাথায় আসতেছে স্যার এখানে তো ই টু দি পাওয়ার আছে, আপনি এটা কেমন করে বলতে পারেন? দেখ, এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স, যারা যারা পড়ছিস ম্যাট্রিক্সে ভালো করে বুঝতে পারবে, ম্যাট্রিক্সের অর্থোগোনালিটি কন্ডিশন কি ছিল বলতো? এমন ছিল না দুইটা ম্যাট্রিক্স এ আর বি, এইটার প্রোডাক্ট কি হচ্ছে আই এর সমান হবে, ওকে, ছিল না? তাহলে এটা ইনভার্স দেখ ভালো করে, এ বি ইকুয়াল টু আই এর সমান হবে, অর্থোগোনালিটি কন্ডিশনে এটা ছিল। এবার এটার বোথ সাইডে সাপোজ কথার কথা আমি এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, এ ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত আসবে, এ ইনভার্স আই আসবে। তাহলে এ ইনভার্স এ মানে কত হচ্ছে, আই আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু বি ইনটু কত হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওটা অমনই থাকবে, এ ইনভার্স। তাহলে আই দিয়ে বি কে গুণ করলে বি এই থাকবে, এটা কত হচ্ছে, এ ইনভার্স। তাহলে দেখতো এই যে জিনিসটা অর্থোগোনালিটি কন্ডিশন অনুযায়ী এটা কি হচ্ছে, ইনভার্স। তাহলে বি এ এর ইনভার্স, বা উল্টা তুই যদি বি দিয়া বি ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করতেছ তাহলে কি হচ্ছে, এ বি এর ইনভার্স হতো, ঠিক আছে? তো এই জিনিসটা দেখ, একজন আরেকজন ইনভার্স হলে এই দিকে কি হচ্ছে, ইউনিটেই তো হয়, ম্যাট্রিক্সও তাই বলে, যদি এ বি এর ইনভার্স হয় বা বি এ এর ইনভার্স হয়, তাহলে তাদের প্রোডাক্ট সবসময় কি হবে, ইউনিট হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু কত, ইউনিটই তো। আই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার ভ্যালু কত, 1, মনে আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কত, 1 0 0 1, এই টাইপের ম্যাট্রিক্স। তাহলে এটা যদি ডিটারমিনেন্ট বের করিস, তাহলে 1 0 0 1, তাহলে কত আসবে, 1 - 0, দ্যাট ইজ 1ই তো আসবে, ইউনিটই তো আসবে। ঠিক তেমনি এটাও তো একটা ম্যাট্রিক্সের ফর্মেই লেখা যায়, এটা তো ইকুয়েশন। যেমন তোরা কি লিখতে পারিস, অর্থোগোনালিটি কন্ডিশন ই টু দি পাওয়ার আই থিটা, এটার মড করলে কত আসবে, ই টু দি পাওয়ার আই থিটা যদি লিখিস তার মানে কত, ই টু দি পাওয়ার আই থিটা
আর কত ই টু দি পাওয়ার আই থিটা, তার কত হচ্ছে স্টার, তার মানে কত ই টু দি পাওয়ার আই থিটা ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু কত 1 তো দিবে না, তো এটা কি দিবে সবসময় 1 দিবে। ক্লিয়ার, বুঝছিস কথাটা? এবার শোন, তোদের তুই ভাব আমি সলিড স্টেট ফিজিক্স পড়াইতে পড়াইতে মাঝখানে ম্যাথামেটিক্স থেকে শুরু করে ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ম্যাট্রিক্স, কোথায় থেকে কোথায় তোদের ঘুরে আনতেছি, মজাদার জিনিস। ওকে, এবার দেখ এটার থেকে আমরা কি লিখতে পারি, একটা জেনারেল টার্ম যদি লিখি তাহলে জেনারেল টার্মটা কি আসবে, ই টু দি পাওয়ার আই জি ভেক্টর ডট টি ভেক্টর, ওকে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই 2 পাই, ঠিক আছে, 2 পাই এম, একটা জেনারেল লিখতেছি, ওকে, জেনারেল একটা লিখতেছি। এটা কিসের জন্য হলো, 1 কে লেখা যায়, যাক আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা মানে কত হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা, তাহলে ই টু দি পাওয়ার আই যদি পাই দিয়ে দেই, তাহলে 2 পাই যদি দিয়ে দেই, ওখানে দেখতে পাচ্ছিস 2 পাই যদি দিয়ে দেই তাহলে কত আসবে cos 2 পাই প্লাস কত হচ্ছে আই sin 2 পাই। cos 2 পাই মানে কত, আমরা জানি cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু কত হচ্ছে 1, cos 0 এর ভ্যালু 1, তাহলে cos 360 ডিগ্রির ভ্যালু কত 1 ই থাকবে, দ্যাট ইজ 1 প্লাস আয়োটা sin 2 পাই এর ভ্যালু কত 0, দ্যাট ইজ কত আসলো 1 ই টু দি পাওয়ার আই 2 পাই 1। তাহলে এটা যদি কোনো আমরা মাল্টিপ্লিকেশনও নেই 2 পাই ইনটু এম ও নেই তাহলে ওইটা কত আসবে 1 ই আসবে, তাই 1 কে লিখলাম 2 ই টু দি পাওয়ার আই 2 পাই এম, ঠিক আছে। ওকে, এবার এটাকে তাহলে যদি লিখি তাহলে কি এখান থেকে কি পাচ্ছি, সুতরাং আই আই চলে যাবে, ই টু দি পাওয়ার কম্পেয়ার করলে এখান থেকে পাচ্ছি জি ডট টি, ঠিক আছে, জি ডট টি ভেক্টর ইকুয়াল টু 2 পাই এম, এটা একটা কন্ডিশন পাইলাম। ওকে, এবার শোন একটা জিনিস, এই যে জি ডট টি ইকুয়াল টু 2 পাই এম পাইলাম না, তার মানে কি আমাদের ডিরেক্ট ল্যাটিস এন্ড রেসিপ্রোকাল ল্যাটিস এই দুটার মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে, তার মানে বলতে পারি এদের যে প্রিমিটিভ ভেক্টরগুলো আছে এ বি সি এর সঙ্গে এ স্টার বি স্টার সি স্টার এদেরও ডাইরেক্ট রিলেশন থাকবে। এদের ডিরেক্ট রিলেশন গুলো কি কি দেখ, তাহলে রিলেশন বিটুইন এ বি সি অ্যান্ড এ স্টার বি স্টার সি স্টার, কি কি রিলেশন ভালো করে শোন, এ স্টার ইকুয়াল টু লেখা যাবে, এখানে দেখ কি আছে 2 পাই আছে, তাহলে হচ্ছে 2 পাই 2 পাই বি ক্রস সি এ ডট বি ক্রস সি, ওকে, তারপরে দেখ বি স্টার, বি স্টার মানে কত হচ্ছে 2 পাই সি ক্রস এ, নিচে কি থাকবে এ ডট বি ক্রস সি, আর সি স্টার, সি স্টার মানে কত হচ্ছে 2 পাই এ ক্রস বি এ ডট বি ক্রস সি, ভেক্টরের সময় ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সাবধান, ওকে। তো এই জিনিসগুলো আসলো এদের মধ্যে রিলেশন, তোদের অনেকের একটা মাথায় অলরেডি কোশ্চেন আসতেছে, স্যার এই রিলেশনটা আসলো কই থেকে, কোথায় থেকে লিখলেন, এটার থেকে তো বললেন যে ট্রান্সলেশন ভেক্টর দ্যাট ইজ ইন রিয়েল স্পেস এন্ড এটাও একটা ট্রান্সলেশন ভেক্টর ইন কি হচ্ছে, এটা হচ্ছে মোমেন্টাম স্পেস দ্যাট ইজ হচ্ছে রেসিপ্রোকাল স্পেসে আছে, এই দুটো রিলেশন এটা দিয়ে এটা আসলো, কিন্তু কেমন করে আসলো এটা বোঝান। এবার এটা যে কেমন করে আসছে এটা খুব একটা বিউটিফুল ক্যালকুলেশন আছে, সুন্দর কি উঠছে আমি তোদের করাবো। তো এটা তখনই বুঝতে পাবি, তখনই বুঝতে তোদের কি হবে সুবিধা হবে যদি আমরা কি করি বলতো একটা থেকে আরেকটায় ট্রান্সফার করি, মানে আমি কি বলতে চাচ্ছি, আমি যদি তোদের এমন একটা এক্সাম্পল দেই যে এক্সাম্পলটায় ডিরেক্ট ল্যাটিস থেকে কিভাবে রেসিপ্রোকাল ল্যাটিস আমরা বানাইতে পারি তার যদি আমি হচ্ছে স্ট্রাকচারটা দেই, একটা এক্সাম্পল দেই, এই তাহলে একটা নতুন এক্সাম্পল নেব আমি, শোন ভালো করে কি করতে যাচ্ছি এখন। এখন আমরা করতে যাচ্ছি একটা ডিরেক্ট ল্যাটিস নেব, যে কোনো আমাদের যে 14 বেবিস ল্যাটিস আছে তার মধ্যে যে কোনো একটা নিলাম, সাপোজ আমরা মনোক্লিনিক নিলাম, তাহলে মনোক্লিনিক নিলাম, এবার মনোক্লিনিক নিয়ে কি করলাম ওটার ডিরেক্ট পয়েন্ট গুলো জানি, ডিরেক্ট ল্যাটিস পয়েন্ট গুলো জানি, এবার ওটার ক্যালকুলেশন করব, কেমন করে ক্যালকুলেশন করব, ওটার যে প্লেন গুলো থাকবে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে
কি করব, দুইটা প্লেনের মধ্যে যে স্পেসিং আছে তার রেসিপ্রোকাল লেন্থ নেব, রেসিপ্রোকাল লেন্থ দিয়ে নতুন পয়েন্ট আমরা ড্র করব, ওই পয়েন্টগুলো কানেক্ট করে করে আমরা নতুন প্লেন পাবো, ওই প্লেন দ্বারা যে লেটিসগুলো তৈরি হবে তাকে কি বলবো আমরা, হচ্ছে রেসিপ্রোকাল লেটিস। তাহলে ওই রেসিপ্রোকাল লেটিসের এই যে কনসেপ্টটা যদি শিখি, সেই কনসেপ্ট থেকে আমরা প্রুভ করতে পাবো যে এই প্রিমিটিভ ভেক্টরগুলোর মধ্যে রিলেশন এটা আসে। তো আমরা কি করব, এখন ওইটা প্রুভ করতে যাব। এই প্রুফটা আমরা নেক্সট লেকচারে করব, যেখানে খুবই সুন্দর প্রুফ হবে এবং ওইটার থেকে আরো আমরা অনেক কিছু করব, যেগুলো তোদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ফিজিক্সের কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বা তোদের একজন ফিজিক্সের গ্রোথ আনার দিক থেকে খুবই খুবই কি হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা আমরা কি করব, নেক্সট লেকচারে পড়াশোনা করব এমন ইন্টারেস্টিং ভাবে। যারা যারা ফিজিক্স পড়তেছিস, পড়ার পর কি করছে, স্মাইল দে, একটা একটা স্মাইল দে, মজা লাগছে। রেসিপ্রোকাল লেটিস মানুষ কত কি বলে, আমি তোদের কত সহজ কি উঠছে একটা ছোট্ট লেকচার দিলাম। এর পরের লেকচারে আমরা আরো এটা কি করব, ডিটেলসে তৈরি করব, ডিটেলসে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আরো কি উঠছে, এটার কি কি প্রবলেম আসে, সব ধরনের প্রবলেম, এদের আরো অনেক কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলো আমরা করব, ঠিক আছে। চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, ওকে। আর এই লেকচারটা মেবি ইউটিউবে আসতে পারে, তো ইউটিউবে স্টুডেন্টের জন্য বলবো, তোরা যদি এখনো কেউ পেইড বেসে জয়েন করে না থাকিস, এই সেকশনটা পেইড বেসের জন্য না, ওকে। তো তারা কি করতে পারিস হচ্ছে, ফিজিজি অ্যাপ ডাউনলোড করে তোরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোরা এখন ফিজিজির অ্যাপে গিয়া ফিজিজি লাইভ বেসে তোরা জয়েন করতে পারিস, বা আইআইটি এর জন্য প্রিপারেশন নিতে পারিস। এমন ইন্টারেস্টিং উপায়ে প্রত্যেকটা পড়াশোনা আমরা করব। তার জন্য কি করবি, ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নিবি, ডাউনলোড করে প্লে স্টোরে যা, প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিজি অ্যাপ চলে আসবে, ওটা ডাউনলোড করে নে, রেজিস্ট্রেশন কর। তারপরে রেজিস্ট্রেশন করার পর দেখবি কি হচ্ছে, স্টোরে যা, স্টোর সেকশনে গিয়ে তুই যে ইউনিভার্সিটিতে পড়িস সেই ইউনিভার্সিটি সার্চ কর, নাম সার্চ করার সঙ্গে সঙ্গে কোর্সগুলো চলে আসবে, ওকে। এবার এটা দেখি, বা তোদের যদি কেউ না পাস, তোদের আমি কিউআর কোড দিয়ে দিই, তাহলে এই কিউআর কোডটা কি করতে পারিস, স্ক্যান করতে পারিস। এই কিউআর কোডটা স্ক্যান করে ফিজিজি অ্যাপ ডাউনলোড করিস, বা যদি কারো কোনো প্রবলেম হয় ওই অ্যাপে গিয়ে মেসেজ করতে পারিস, বা মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটাই কন্ট্যাক্ট করে টেকনিক্যাল কিছু প্রবলেম থাকলে তোরা জানতে চাইলে জানতে পারিস, ওকে। চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকিস, এনজয় করতে থাক, এমন করে ইন্টারেস্টিং উপায় কি হচ্ছে, ফিজিক্স পড়তে থাক, ওকে। এমন করে আমরা ফিজিক্স পড়তেই থাকবো। তো নেক্সট লেকচার কিন্তু আরো বিউটিফুল, আরো কিউট লেকচার হবে, ওকে, ছোট কি হচ্ছে। চল তাহলে টাটা বাই বাই, ওকে, চল টাটা, গুড নাইট।